ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা উদযাপন। কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জামাতে মুসল্লির ঢল। অস্ট্রেলিয়ায় প্রবাসীদের আনন্দ ভাগাভাগি। ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা। হরমুজ ইস্যুতে আইন না মানলে ওমানেও আক্রমণের হুঁশিয়ারি ট্রাম্পের। পাল্টা মার্কিন ঘাঁটিতে আঘাতের দাবি তেহরানের। লেবাননের দক্ষিণাঞ্চলকে যুদ্ধক্ষেত্র ঘোষণা ইসরায়েলের। টায়ার শহরে ব্যাপক হামলা। গাজায় হামাসের কমান্ডার সহ নিহত 7। ট্রাম্পের বোর্ড অফিসে অনুদান দেয়নি কেউ। উত্তর কোরিয়া সীমান্তে যুদ্ধের দামামা। পিয়ংইয়ংয়ের যে কোনো আগ্রাসনের কড়া জবাব দিতে সিউলের সামরিক মহড়া। উত্তেজনা আরও বাড়ার শঙ্কা বিশ্লেষকদের। ঈদ মুবারক। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। বিশ্বের বিভিন্ন দেশে ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ভারতের কলকাতায় এবার ঈদের নামাজের জন্য বিশেষ ব্যবস্থা করা হয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। নিউ ইয়র্কে প্রবাসীদের সঙ্গে নামাজ আদায় করেন মেয়র জোহরান মামদানি। অস্ট্রেলিয়ায় জামাতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। ভারতের দিল্লির ঐতিহাসিক জামা মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। দেশটির অন্যতম বৃহৎ এই মসজিদে নামাজে অংশ নেন হাজারো মুসল্লি। নামাজ শেষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা। এটি ত্যাগের উৎসব। আমাদের সবার উচিত সব ধর্মীয় বিভেদ ভুলে একসঙ্গে আসা এবং ঐক্য ও সম্প্রীতির বার্তা দেয়া। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেই। এদিন ঈদের জামাত হয় উত্তরপ্রদেশের ঐতিহাসিক মোগল স্থাপনা তাজমহলের সামনেও। বিহারে নামাজে অংশ নেন বহু মানুষ। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরেও উৎসবমুখর আয়োজনে ঈদের জামাত হয়। রাজস্থানের জয়পুরে হাজারো মানুষ একসঙ্গে নামাজ আদায় করেন। এদিন সকালে পশ্চিমবঙ্গের কলকাতায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নতুন নিয়ম অনুযায়ী প্রথমবারের মতো রেড রোডের বদলে ঈদের নামাজ হয় ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। হাজার হাজার মুসল্লি নামাজে অংশগ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সবচেয়ে বড় ঈদের জামাতটি হয় জামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে স্থানীয় টমাস এডিসন স্কুল মাঠে। বাংলা বাজারে ঈদের জামাতে অংশ নেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। শুধু নিউ ইয়র্ক সিটিতে 400টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আনন্দ আর উৎসবের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশের সঙ্গে একই দিনে ঈদ হয়, আনন্দের মাত্রা বেড়েছে বহুগুণ। বাংলাদেশি মুসলিমদের আয়োজনে ঈদের জামাতে হাজার হাজার প্রবাসী অংশগ্রহণ করেন। বৃষ্টির সম্ভাবনা থাকায় এবার বিভিন্ন ইনডোর ও কমিউনিটি সেন্টারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। রাহানুল রানা, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা জুড়ে উদযাপিত হচ্ছে মুসলিম উম্মার অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। জেরুজালেম, সিরিয়া, মিশর, লিবিয়া ও ইরাকের মসজিদগুলোতে ভিড় করেন লাখো মুসল্লি। ফিলিস্তিনের আল আকসা থেকে শুরু করে ইরাকের কারবালা, সবখানেই ঈদের জামাতে ধ্বনিত হয় শান্তি, সমৃদ্ধি ও মুক্তির আকুতি। চিরচেনা এই আনন্দের আবহেও যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ও অর্থনৈতিক সংকটে জর্জরিত সিরিয়ার সাধারণ মানুষের কণ্ঠে ফুটে উঠেছে বুক ফাটা হাহাকার আর মুক্তির প্রার্থনা। পবিত্র ঈদুল আজহার বরকতময় সকালে ফিলিস্তিনিদের ঐতিহাসিক আল আকসা মসজিদে ঢল নামে হাজারো মুসল্লির। অবরুদ্ধ জেরুজালেমে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ আদায় করেন ফিলিস্তিনিরা। তবে উৎসবের এই দিনেও তাদের মন জুড়ে রয়েছে গাজা ও পশ্চিম তীরের অবর্ণীয় দুঃখ দুর্দশা। পুরো মুসলিম বিশ্বে শান্তি ফিরে আসুক। পবিত্র জেরুজালেম সহ সমগ্র ফিলিস্তিন দখলদারিত্ব থেকে চিরতরে যেন মুক্তি পায়, এই প্রত্যাশাই আমাদের। ঈদের আনন্দের ছোঁয়া লেগেছে লিবিয়াতেও। দেশটির ত্রিপোলিতে বিপুল উৎসাহ উদ্দীপনায় ঈদের নামাজ আদায় করেন সাধারণ মানুষ, যেখানে তাদের প্রধান প্রার্থনা ছিল দেশের রাজনৈতিক ঐক্য ও সমৃদ্ধি। আমরা চাই মুসলিম বিশ্বের মানুষগুলো শান্তি এবং সমৃদ্ধিতে বাঁচুক। জেরুজালেমের দখলদারিত্ব বন্ধ হোক, বিশেষ করে পশ্চিম তীর এবং গাজায় হামলা বন্ধ করতে হবে। অন্যদিকে মিশরের কায়রোতেও রাস্তায় উৎসবের চিরচেনা আমেজ। রং বেরঙের বেলুন হাতে মেতে উঠেছে শিশুরা। স্থানীয়রা বলছেন ঈদুল আজহা মানেই ত্যাগের আনন্দ, যার মূল উদ্দেশ্য হল কুরবানির মাংসের মাধ্যমে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো।
একই সময়ে ইরাকের কারবালা নগরীর ইমাম হোসেনের মাজার এবং যুদ্ধবিধ্বস্ত মসুলের আল নুরি মসজিদে জাঁকজমকপূর্ণভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে উৎসবের এই আলো পুরোপুরি স্পর্শ করতে পারেনি সিরিয়ার রাজধানী দামেস্কের সাধারণ মানুষকে। সেখানে আলথানা মসজিদে ঈদের নামাজ আদায় করলেও তীব্র অর্থনৈতিক সংকট আর কর্মহীনতার কারণে বিষাদের ছায়া নেমে এসেছে জনজীবনে। শিউলি রোজা, সময় সংবাদ। রাশিয়ার রাজধানী মস্কোতে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন। প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় মস্কো ক্যাথেড্রাল মসজিদে। এছাড়াও বিভিন্ন পার্ক, স্টেডিয়াম ও খোলা জায়গায় নামাজের ব্যবস্থা করা হয়। নিরাপত্তার কারণে মসজিদের চারপাশের প্রধান সড়কগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। প্রতি বছর লাখো মানুষ শহরটিতে ঈদের জামাতে অংশ নেন। ঈদ উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ পবিত্র 11 জিলহজ, হজের চতুর্থ দিন। আজ মূলত জামারায় কঙ্কর বা পাথর নিক্ষেপের দিন। প্রতি বছর হাজিরা মিনা প্রান্তরের জামারায় শয়তানকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ করেন। এ বিষয়ে সৌদি থেকে বিস্তারিত জানাচ্ছেন মুফতি আব্দুল্লাহ তামিম। হযরত ইসমাঈল আলাইহিসসালাতুওয়াসসালামকে জবেহ করার মহান পরীক্ষার সময় অভিশপ্ত শয়তান যখন প্ররোচনা দেওয়ার চেষ্টা করেছিল, তখন তাকে পাথর নিক্ষেপ করেছিলেন আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিসসালাতুওয়াসসালাম। শয়তানের সেই কুপ্ররোচনা থেকে বাঁচার ঐতিহাসিক প্রচেষ্টাকে স্মরণ করেই প্রতি বছর মিনার ময়দানে শয়তানকে পাথর নিক্ষেপ করেন আল্লাহর মেহমানরা। হাজিদের জন্য সাফা মারওয়া সাই করা, বাইতুল্লাহ শরীফের তাওয়াব, জামারায় পাথর নিক্ষেপ এবং যারা হাজি নন তাদের উপর পশু কোরবানির আমল জারি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রতিটি ইবাদতই মূলত হযরত ইব্রাহিম, হযরত হাজরা ও হযরত ইসমাঈল আলাইহিমুসসালামের ত্যাগ ও সংগ্রামের এক একটি অনন্য দৃষ্টান্ত। হাজিদের এসব গুরুত্বপূর্ণ কার্যাবলীর মূল কারণ বর্ণনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাইতুল্লাহর তাওয়াব, সাফা মারওয়ার মধ্যে সাই এবং জামারাতের পাথর নিক্ষেপের বিধান মূলত আল্লাহ তাআলার জিকির প্রতিষ্ঠার জন্যই করা হয়েছে। আর এই চিরন্তন বাণীকে ধারণ করেই প্রতি বছর সারা বিশ্ব থেকে আসা লাখো হাজি এই বিধানগুলো নিখুঁতভাবে পালন করেছেন এবং দলে দলে আল্লাহ তাআলার মহান জিকিরে শামিল হচ্ছেন। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, মিনা, সৌদি আরব। ইরানের একটি সামরিক ঘাঁটিতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে গভীর রাতে কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হরমুজ প্রণালীতে মার্কিন সেনা ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে এই হামলা বলে রয়টার্সকে জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা। পাল্টা যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলার দাবি করেছে আইআরজিসি। এদিকে হরমুজ ইস্যুতে ওমান আন্তর্জাতিক নিয়ম না মানলে তাদের ওপরও হামলা চালানো হবে বলে হুঁশিয়ার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ওয়াশিংটনে গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মিটিং ডাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। ট্রাম্প দাবি করেন ওয়াশিংটনের চাপের মুখে তেহরানে শাসন ব্যবস্থার পরিবর্তন অর্জিত হয়েছে এবং ইরানি নেতৃত্ব এখন চুক্তি করতে আগ্রহী। তবে ইরানের খসড়া প্রস্তাবনায় এখনো মার্কিন প্রশাসন সন্তুষ্ট নয় উল্লেখ করে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, সন্তোষজনক চুক্তি না হলে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করা হবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েও ট্রাম্প তার কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি সাফ জানান, হরমুজ প্রণালী কেউ এককভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না এবং ওমান যদি ইরানের সঙ্গে হরমুজের যৌথ ব্যবস্থাপনার পরিকল্পনা করে তবে তাদেরও হামলার লক্ষ্যবস্তু করা হবে। ট্রাম্প আরও জানান, ইরান তাদের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম চীন কিংবা রাশিয়াকে হস্তান্তর করলেও বিনিময়ে তেহরানের ওপর থেকে কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার বা অর্থনৈতিক ছাড় দেওয়া হবে না। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, কূটনীতি ওয়াশিংটনের প্রথম পছন্দ এবং মার্কিন দূতদের প্রচেষ্টায় আলোচনা কিছুটা এগিয়েছে। তবে চুক্তি সফল না হলে প্রেসিডেন্টের সামনে অন্য সব বিকল্প খোলা রয়েছে বলে তিনি গণমাধ্যমকে জানান। এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি খসড়া চুক্তি চূড়ান্ত হওয়ার দাবি করে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন। সেখানে বলা হয়, 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি হলে হরমুজ প্রণালীতে নৌ অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র এবং 1 মাসের মধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করবে ইরান। তবে ইরানি গণমাধ্যমের এই দাবিকে বানোয়াট ও ভিত্তিহীন গুজব বলে প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস।
এমন পরিস্থিতিতে ইরানের একটি সামরিক ঘাঁটিতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে গভীর রাতে অন্তত 3টি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হরমুজ প্রণালীতে মার্কিন সেনা ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে এই হামলা চালানো হয় বলে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে জানায় বার্তা সংস্থাটি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। লেবাননের টায়ার শহর এবং জহরানি নদীর দক্ষিণাঞ্চলকে যুদ্ধক্ষেত্র ঘোষণা করে ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েল। আক্রমণে লেবানিজ সেনা নিহতের খবর পাওয়া গেছে। এর আগে অঞ্চলটি থেকে লাখ লাখ মানুষকে ঘরবাড়ি ছাড়ার চূড়ান্ত নির্দেশ দেয় তেল আবিব। অন্যদিকে এই আগ্রাসন রুখতে পাল্টা আঘাত হানার দাবি করেছে হিজবুল্লাহ। কাগজে কলমে লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি হলেও বাস্তবতা ভিন্ন। এখনও লেবাননের বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। এরই মধ্যে দেশটির অন্যতম বৃহত্তম এবং প্রাচীন শহর টায়ার সহ জাহরানি নদীর দক্ষিণ অঞ্চলকে কমব্যাট জোন বা যুদ্ধক্ষেত্র ঘোষণা করেছে তেল আবিব। সীমান্ত থেকে প্রায় 40 কিলোমিটার দূরের এই অঞ্চল জুড়ে লেবাননের বাসিন্দাদের অবিলম্বে উত্তর দিকে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। বাস্তুচ্যুতির এই নির্দেশের পরপরই টায়ার, দেইর আমাস ও বুর্জ আল শামালি সহ লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে 120টিরও বেশি ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নারী ও শিশু সহ বেশ কয়েকজন নিহতের খবর পাওয়া গেছে। ইসরায়েলি হামলায় লেবানিজ সেনা নিহত হয়েছেন বলেও জানিয়েছে বৈরুত। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়েছেন, ইসরায়েলের উত্তরাঞ্চলকে সুরক্ষিত রাখতে লেবাননের ভেতরে একটি নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে। এ লক্ষ্যে ইসরায়েলি পদাতিক বাহিনীর একটি বিশাল অংশকে লেবাননের আরও গভীরে পাঠানো হয়েছে। তবে সীমান্তে তীব্র প্রতিরোধ গড়ে তোলার দাবি করেছে হিজবুল্লাহ। জাওতার আল শারকিয়ায় মুখোমুখি লড়াইয়ে ইসরায়েলি সেনা ও ট্যাঙ্ক লক্ষ্য করে ড্রোন, রকেট হামলা চালিয়েছে তারা। তবে এতে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি। গত মার্চে সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে এ পর্যন্ত 3213 জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এপ্রিলে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে নিহত হয়েছেন 6 শতাধিক। জবাবে হিজবুল্লাহর ড্রোন ও রকেট হামলায় অন্তত 10 ইসরায়েলি সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তেল আবিব। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইবোলার সংক্রমণ ছড়ানোয় কঙ্গোর সঙ্গে সীমান্ত বন্ধ করল উগান্ডা। পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। অঞ্চলটিতে ভ্রমণকারীদের ওপর 30 দিনের নিষেধাজ্ঞা। গাজায় যুদ্ধবিরতি চুক্তির পরও থামছে না ইসরায়েলি আগ্রাসন। গাজা সিটিতে বিমান হামলা চালিয়ে হামাসের সামরিক শাখার নতুন প্রধানকে সপরিবারে হত্যা করেছে দখলদার বাহিনী। এছাড়া ইসরায়েলি গোলার আঘাতে প্রাণ গেছে আরও 4 ফিলিস্তিনের, আহত অন্তত 15 জন। এদিকে যুদ্ধবিধ্বস্ত উপত্যকা পুনর্গঠনে ট্রাম্পের গঠিত বোর্ড অব পিস এখন পর্যন্ত সম্পূর্ণ তহবিল শূন্য। 5 মাসেও এই ফান্ডে কোনো অর্থ জমা দেয়নি কোনো দেশ। যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত বোর্ড অব পিস চরম আর্থিক সংকটে রয়েছে। বোর্ড গঠনের প্রায় 5 মাস পার হলেও এই তহবিলে এখন পর্যন্ত কোনো দেশ অর্থ জমা দেয়নি। খসড়া সনদ অনুযায়ী বোর্ডের স্থায়ী সদস্যপদ পেতে প্রতিটি দেশের জন্য $100 কোটি দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও দাতা দেশগুলোর অনীহায় তহবিলের বর্তমান সংগ্রহ শূন্যই রয়ে গেছে। ট্রাম্প এই বোর্ডে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে $1000 কোটি অনুদানের ঘোষণা দিয়েছিলেন। এছাড়া কাতার, সৌদি আরব ও আরব আমিরাতও অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। তবে বোর্ডের চূড়ান্ত ক্ষমতা ব্যক্তিগতভাবে ট্রাম্পের হাতে থাকায় এবং ইউরোপের বড় দেশগুলো এটিকে এড়িয়ে চলায় তৈরি হয়েছে জটিলতা। যদিও বোর্ডের মুখপাত্র দাবি করেছেন, অনুদানের অর্থ সরাসরি জেপি মর্গান ব্যাংকের একটি হিসাবে জমা হচ্ছে। তবে স্বাধীনভাবে সেই হিসাবের তথ্য যাচাইয়ের কোনো সুযোগ নেই বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে যুদ্ধবিরতি চুক্তিকে তোয়াক্কা না করে গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন। গাজা সিটির ব্যস্ততম রেমাল এলাকায় একটি আবাসিক ভবনে হামলা চালিয়ে হামাসের সামরিক শাখার নতুন প্রধান মোহাম্মদ ওদাহকে হত্যা করেছে ইসরায়েল। আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করে হামাস জানিয়েছে, ওই হামলায় ওদাহর সাথে তার স্ত্রী এবং 2 ছেলেও নিহত হয়েছেন। এর আগে চলতি মাসের শুরুর দিকে সংগঠনটির সাবেক প্রধান আল হাদাদও ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারান। ঈদুল আজহার সময় চালানো ওই হামলায় বেশ কয়েকজন বেসামরিক ফিলিস্তিনিও হতাহত হয়েছেন। যুদ্ধবিরতি চুক্তি সই হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় নতুন করে 9 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়, সঙ্গেই থাকুন।
উত্তর কোরিয়া সীমান্তের একেবারে গা ঘেঁষে বেজে উঠেছে যুদ্ধের দামামা। ড্রোনের নিখুঁত হামলা, হেলিকপ্টার থেকে কমান্ডোদের অবতরণ আর কামানের গোলার বিকট শব্দে সীমান্ত এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। পিয়ংইয়ংয়ের যে কোনো আগ্রাসনের কড়া জবাব দিতেই সেনা ও মেরিন কোরের এই যৌথ মহড়া চালায় দক্ষিণ কোরিয়া। পোহাংয়ের পাহাড়ি উপত্যকা জুড়ে কেবলই বারুদের গন্ধ আর কামানের গর্জন। উত্তর কোরিয়া সীমান্তের কাছাকাছি এই এলাকায় দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী ও মেরিন কোরের শত শত সামরিক যান একযোগে অংশ নিয়েছে বিশাল এক লাইভ ফায়ার মহড়ায়। সারিবদ্ধ সাঁজোয়া যান থেকে অবিরাম ছুটে যাচ্ছে গুলি আর লক্ষ্যবস্তুতে আঘাত হানছে একের পর এক ক্ষেপণাস্ত্র। পিয়ংইয়ংয়ের সাম্প্রতিক পরমাণু ও সামরিক হুমকির মুখে সীমান্ত জুড়ে সিউলের এই রণপ্রস্তুতি যেন এক সাজ রব। এবারের মহড়ায় সবচেয়ে বড় আকর্ষণ ছিল আধুনিক প্রযুক্তির নিখুঁত ব্যবহার ও মানববিহীন যুদ্ধ কৌশল। আকাশে ড্রোনের ঝাঁক তৈরি করেছে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়, যা মুহূর্তেই চিহ্নিত করছে নিখুঁত লক্ষ্যবস্তু। ড্রোনের সুইসাইডাল হামলায় চোখের পলকে ধূলিসাৎ হয়ে যাচ্ছে শত্রুর একের পর এক বাংকার ও ঘাঁটি। ড্রোনের এই অভাবনীয় কার্যকারিতা প্রমাণ করে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে চালকহীন প্রযুক্তিতে কতটা এগিয়ে গেছে দক্ষিণ কোরিয়া। কেবল স্থলভাগেই নয়, মহড়ার দাপট ছড়িয়ে পড়েছিল আকাশেও। শত্রুর সীমানায় ঢুকে নিখুঁত নিশানায় রকেট ও মিসাইল ছুড়েছে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। এর পরপরই বিশাল চিনুক ও সামরিক হেলিকপ্টার থেকে দড়ির সাহায্যে দ্রুত রণক্ষেত্রে নেমে আসে চৌকস কমান্ডো দল। সাঁজোয়া যানের কভার নিয়ে সেকেন্ডের মধ্যে পজিশন নেয় পদাতিক সেনারা। বাস্তব যুদ্ধক্ষেত্রের আদলে তৈরি এই মহড়া সিউলের সামরিক শ্রেষ্ঠত্ব ও তাৎক্ষণিক প্রতিক্রিয়ার সক্ষমতাকে ফুটিয়ে তুলেছে বলেই মনে করেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ। ইউক্রেনের ওডেসায় রাশিয়ার ড্রোন হামলায় 2 শিশুসহ অন্তত 11 জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন ও বেসামরিক অবকাঠামো। পাল্টা আঘাতে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে জেলেনস্কি বাহিনী। এরই মধ্যে খার্কিভ, জাপোরিজিয়া ও সুমি অঞ্চলের বেশ কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে মস্কো। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসায় ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে শিশুসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, হামলায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রুশ ড্রোনের আঘাতে ওডেসার বেশ কিছু আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আগুন ধরে যায় বিভিন্ন যানবাহনে। রাশিয়ার এই হামলার জবাবে ইউক্রেনের পূর্বাঞ্চলে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে কিয়েভ। সেখানে রুশ বাহিনীর বাংকার ও কমান্ড পোস্টগুলো লক্ষ্য করে ইউক্রেনীয় সেনারা রাতভর গোলাবর্ষণ করেছে। এতে রুশ সেনাদের বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে জেলেনস্কি বাহিনী। যুদ্ধক্ষেত্রের এই তীব্র লড়াইয়ের মধ্যেই ইউক্রেনের বেশ কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মস্কোর দাবি, গত একদিনে তাদের বাহিনী খার্কিভ, জাপোরিজিয়া এবং সুমি অঞ্চলের কয়েকটি বসতি দখলে নিয়েছে। একই সাথে ইউক্রেনের ড্রোন উৎপাদন, মজুদ ও নিয়ন্ত্রণ কেন্দ্র এবং ভাড়াটে সেনাদের অস্থায়ী ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে রুশ প্রশাসন। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার ক্রমাগত হামলার কারণে জাপোরিজিয়া সহ বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। অন্যদিকে রাশিয়ার তাগানরোগ শহরে ইউক্রেনীয় ড্রোন হামলার পর সেখানে স্থানীয়ভাবে জরুরি অবস্থা জারি করেছে রুশ কর্তৃপক্ষ। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। পূর্ব প্রশান্ত মহাসাগরে আবারও একটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে অন্তত 2 জন নিহত হয়েছেন। বুধবার একটি ভিডিও প্রকাশ করে মার্কিন সাউদার্ন কমান্ড। তাদের দাবি, নৌযানটি পরিচিত মাদক পাচার রুট ব্যবহারের পাশাপাশি পাচার কার্যক্রমেও জড়িত ছিল। অভিযানে নিহতদের পরিচয় সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। একই সঙ্গে অভিযানে মার্কিন বাহিনীর কোনো সদস্য হতাহত হয়নি বলেও দাবি করা হয়েছে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভিয়েতনামের হ্যানয়ে তীব্র দাবদাহ, তাপমাত্রা পৌঁছল 41 ডিগ্রি সেলসিয়াসে। ব্রিটেনে মে মাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড। পর্তুগাল, স্লোভাকিয়ায় গরমে বিপয়ে ইবোলা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে উগান্ডা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা উপেক্ষা করে তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
কঙ্গোর রোগীদের চিকিৎসা দেয়া উগান্ডার স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হওয়ার পরই দেশটির ইবোলা টাস্ক ফোর্স এই কঠোর পদক্ষেপ নেয়। উগান্ডা কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি মানবিক সাহায্য, পণ্যবাহী কার্গো এবং নিরাপত্তা নিশ্চিতকরণ ছাড়া কঙ্গো সীমান্তে সব ধরনের যাতায়াত বন্ধ থাকবে। এদিকে ইবোলার এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। গত 21 দিনের মধ্যে কঙ্গো, উগান্ডা কিংবা দক্ষিণ সুদান ভ্রমণ করেছেন এমন যাত্রীদের ওপর 30 দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা জারির কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম প্রধান গন্তব্য এখনও যুক্তরাজ্য। কঠোর অভিবাসন নীতি ও ভিসা সীমাবদ্ধতার মধ্যেও বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের আগ্রহ কমেনি ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি। নতুন শিক্ষানীতিতে এবার সংখ্যার চেয়ে মেধাবী শিক্ষার্থীদের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য সরকার। লন্ডন থেকে শোয়েব কবিরের প্রতিবেদনে বিস্তারিত। বিশ্বমানের পড়াশোনা আর নিশ্চিত ক্যারিয়ারের টানে এখনো ব্রিটেনের দিকে ছুটছেন বিশ্বের হাজারো শিক্ষার্থী। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে 2024-25 শিক্ষাবর্ষে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে প্রায় 6,85,000 আন্তর্জাতিক শিক্ষার্থী পড়ালেখা করছে, যা দেশটির মোট উচ্চ শিক্ষার্থীর প্রায় 24%। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ব্রিটিশ ডিগ্রির চাহিদা বরাবরের মতোই আকাশচুম্বী। বাংলাদেশ থেকেও প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যে আসছেন। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, মাত্র 1 বছরে মাস্টার্স শেষ করার সুবিধা, গবেষণার সুযোগ আর আন্তর্জাতিক চাকরির বাজারে এর গ্রহণযোগ্যতাই বাংলাদেশিদের প্রতিনিয়ত আকৃষ্ট করছে। I think the first is the quality of education in the UK. I think everyone can agree that the quality of education in the UK is amongst the best in the world. And then I think secondary, really the culture here. We have a strong Bangladeshi group here in the UK. There are over 12,000 students a year coming to the UK from Bangladesh, mainly based in London. I absolutely think Bangladesh is the best opportunity. Whilst if you come to the UK, you're going to be able to complete a bachelor's degree and a master's degree within 4 years. But it's not just the education that you gain when you study in the UK, it's a life experience. তবে এই উচ্চশিক্ষার আড়ালে ভিসার অপব্যবহারের এক নতুন প্রবণতা ভাবিয়ে তুলেছে ব্রিটিশ নীতি নির্ধারকদের। সংশ্লিষ্ট মহলের দাবি, বাংলাদেশি শিক্ষার্থীদের একটি অংশ ভিসার অপব্যবহার করছেন। বিশেষ করে পড়াশোনা শেষ না করে আশ্রয় আবেদন বৃদ্ধির বিষয়টি ব্রিটিশ সরকারের উদ্বেগ বাড়িয়েছে। তবে চলতি বছরের শুরুতে যুক্তরাজ্য সরকার নতুন আন্তর্জাতিক শিক্ষানীতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, শুধুমাত্র শিক্ষার দিকে না তাকিয়ে মেধাবী ও প্রকৃত শিক্ষার্থী বাছাইয়ে জোর দেবে সরকার। ইউকে ইউনিভার্সিটি নিউ হায়ার এডুকেশন পলিসি অনুযায়ী ইউকে ইউনিভার্সিটি এখন আর কখনো কোয়ান্টিটি বিগ নাম্বার অফ স্টুডেন্ট চাচ্ছে না, বাট দে ওয়ান্ট জেনুইন স্টুডেন্ট আসবে, জেনুইন ইন্টেনশন নিয়ে আসবে, এবং তাদের জন্য ইউকে এডুকেশন সিস্টেমের স্কোপ অলওয়েজ ওপেন থাকবে। পরিসংখ্যান অনুযায়ী 2024 সালে রেকর্ড 7,225 জন বাংলাদেশি যুক্তরাজ্যে আশ্রয় আবেদন করেছেন, যা আগের বছরের তুলনায় প্রায় 42% বেশি। ভিসার অপব্যবহার ও অবৈধভাবে থাকার প্রবণতা ঠেকাতে বেশ কঠোর অবস্থানে যুক্তরাজ্য সরকার। একই সাথে বাংলাদেশি সহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের তারা রাখছেন বেশ কঠোর নজরদারিতে। তবে প্রকৃত শিক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার সবসময় খোলা রয়েছে। তাদের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও বিশ্বমানের করার জন্য নতুন নতুন পরিকল্পনা নিচ্ছে দেশটির সরকার। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বিশ্বজুড়ে বাড়ছে তাপপ্রবাহের তীব্রতা। ভিয়েতনামের হ্যানয়ে অনুভূত তাপমাত্রা 50 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ায় বিপর্যস্ত জনজীবন। একই সময়ে ব্রিটেনে মে মাসের ইতিহাসে নতুন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। পর্তুগাল ও স্লোভাকিয়াতেও অস্বাভাবিক গরমে বিপাকে মানুষ। জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে নতুন করে সতর্ক করছেন বিজ্ঞানীরা। বুধবার ভিয়েতনামের রাজধানী হানয়ে দিনের তাপমাত্রা পৌঁছে 41 ডিগ্রি সেলসিয়াসে। তবে রাস্তাঘাট ও কংক্রিটের তাপ বিকিরণের কারণে বাইরের অনুভূত তাপমাত্রা 50 ডিগ্রি ছাড়িয়ে যায়। প্রচণ্ড গরমে বাইরে কাজ করা মানুষজন পরিস্থিতিকে অসহনীয় বলে বর্ণনা করেন। দেশটির শিল্প মন্ত্রণালয় জানায়, তাপ প্রবাহের কারণে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার উপর ব্যাপক চাপ তৈরি হয়েছে এবং অতিরিক্ত বিদ্যুৎ চাহিদায় রাজধানীর বিভিন্ন এলাকায় হচ্ছে লোডশেডিং।
এদিকে ব্রিটেনেও টানা দ্বিতীয় দিনের মতো মে মাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভাঙে। রাজধানী লন্ডনের কিছু এলাকায় তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। ব্রিটিশ আবহাওয়া সংস্থা মেট অফিস বলছে, মে মাসে এমন গরম আগে দেখেননি তারা। সংস্থাটি জানায়, জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট গ্রিনহাউস গ্যাস নিরসনের কারণে এমন রেকর্ড ভাঙার সম্ভাবনা আগের তুলনায় 3 গুণ বেড়ে গেছে। দক্ষিণ ইউরোপেও তাপ প্রবাহে বিপাকে মানুষ। পর্তুগালের রাজধানী লিসবনে পর্যটক ও স্থানীয় বাসিন্দারা ঠান্ডা পানীয়, ছায়ায় ঘেরা স্থান ও বিভিন্ন উপায়ে গরম থেকে বাঁচার চেষ্টা করছেন। অনেক পর্যটকই ইউরোপ জুড়ে বাড়তে থাকা তাপপ্রবাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপের গ্রীষ্মকাল ভবিষ্যতে আরও দীর্ঘ উষ্ণ হতে পারে। অন্যদিকে দীর্ঘ শীতের পর স্লোভাকিয়াতেও তাপমাত্রা 30 ডিগ্রি ছাড়িয়ে গেছে। রাজধানী ব্রাতিস্লাভার কাছে সৈকতগুলোতে ভিড় করছেন স্থানীয় ও পর্যটকেরা। তবে দেশটির আবহাওয়া বিভাগ শিশু, বয়স্ক, অসুস্থদের জন্য সতর্কতা জারি করেছে। পশ্চিম ইউরোপের তুলনায় মধ্য ও পূর্ব ইউরোপ এখনও তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হলেও চলমান আবহাওয়া পরিস্থিতি পুরো মহাদেশেই জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে নতুন উদ্বেগ তৈরি করছে। শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। কেনিয়ার একটি আবাসিক স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 16 শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 74 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির মধ্যাঞ্চলে গিলগিল এলাকার উতুমিশি গার্লস স্কুলে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাত 1টার দিকে স্কুলের একটি ডরমেটরিতে আগুন ছড়িয়ে পড়ে। ওই সময় সেখানে প্রায় 220 জন শিক্ষার্থী অবস্থান করছিল। তারা ঘুমিয়ে থাকা অবস্থায় আগুনের কারণে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো স্কুলে। প্রাণ বাঁচাতে অনেকে ভবন থেকে লাফ দেন। এই ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্কুল জুড়ে শুরু হয়েছে উদ্ধার অভিযান। পাশাপাশি নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ভারতে আবারও নৌকাডুবির ঘটনায় প্রাণ হারিয়েছেন 2 জন। নিখোঁজ রয়েছেন আরও 5 জন। বৃহস্পতিবার বিহার রাজ্যে গঙ্গা নদীতে এই দুর্ঘটনা ঘটে। তীব্র বাতাসের কারণে নৌকাটি উল্টে যায় বলে জানিয়েছেন পাটনার জেলা ম্যাজিস্ট্রেট। ঘটনার পর থেকেই নিখোঁজদের উদ্ধারে নদীতে ব্যাপক তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা। কয়েক সপ্তাহ আগে দেশটির মধ্যপ্রদেশে পর্যটক বহনকারী একটি ক্রুজ বোট ডুবির ঘটনায় প্রাণ হারান 6 জন। ওই ঘটনায় এখনও কয়েকজনের খোঁজ মেলেনি। লাওসের একটি গুহার ভেতর থেকে 1 সপ্তাহ ধরে আটকে থাকা 7 জনের মধ্যে 5 জনকে জীবিত উদ্ধার করেছে থাই উদ্ধারকারী দল। গেল বুধবার দেশটির মধ্যাঞ্চলীয় জয়সংবুন প্রদেশের একটি গুহায় স্বর্ণের খোঁজে ঢুকেছিল একটি অনুসন্ধানকারী দল। তবে টানা ভারী বৃষ্টির কারণে ভূমিধস হলে গুহার মুখ বন্ধ হয়ে গেলে তারা ভেতরে আটকা পড়েন। স্থানীয় সময় বুধবার উদ্ধার সংক্রান্ত তথ্য জানায় থাই স্বেচ্ছাসেবী উদ্ধারকারী দল। খাবারের অভাবে কিছুটা দুর্বল হয়ে পড়লেও 5 জনই সুস্থ আছেন বলে জানানো হয়। নিখোঁজ বাকি 2 জনকে উদ্ধারে বৃহস্পতিবার আবারও অভিযান চালানো হবে। আন্তর্জাতিক সময়। একসময় যেখানে প্রার্থনার চাকা আর ধূপের গন্ধই ছিল লাসার পরিচয়, সেখানে এখন ভেসে আসছে কফির সুবাস। চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের রাজধানী লাসা ধীরে ধীরে পরিণত হয়েছে দেশের অন্যতম কফি নির্ভর শহরে। ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে ইয়াকচিস কফি থেকে শুরু করে তিব্বতী আবহে ক্যাফে সবই মিলছে এই শহরটিতে। হিমালয়ের কোলঘেঁষা লাসা শহর একসময় পরিচিত ছিল বৌদ্ধ সংস্কৃতি, প্রার্থনার চাকা আর ঐতিহাসিক ধর্মীয় স্থাপনার জন্য। তবে এখন সেই শহরের অলিগলিতে বাড়ছে ক্যাফের সংখ্যা। 10 লাখেরও কম জনসংখ্যার এই শহরে রয়েছে 8 শতাধিক কফি শপ। স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও আকর্ষণ করছে ঐতিহ্যবাহী তিব্বতী আবহে তৈরি এসব কফি শপ। লাসার ঐতিহাসিক বার্খোর স্ট্রিটে এখন জনপ্রিয় হয়ে উঠেছে ইয়াকচিস মিশ্রিত এসপ্রেসো কফি। স্থানীয় উদ্যোক্তারা বলছেন, পশ্চিমা কফি সংস্কৃতিকে সরাসরি অনুকরণ না করে তিব্বতী সংস্কৃতির সঙ্গে মিলিয়েই তারা নতুন স্বাদ তৈরি করেছেন। ক্যাফেগুলোতে দেখা যায় ঐতিহ্যবাহী কাঠের সাজসজ্জা, স্থানীয় শিল্পকর্ম আর পোতালা প্রাসাদের ছবি। ফলে কফির কাপের মধ্য দিয়ে পর্যটকরা পাচ্ছেন তিব্বত সংস্কৃতির অভিজ্ঞতা।
আমাদের এখানে তিব্বতের নিজস্ব আবহাওয়া আছে, লাসায় অনেক ক্যাফে আছে, কিন্তু আমরা আলাদা। স্থানীয় মানুষ এমনকি ৮০ বছর বয়সীরাও এখানে আমেরিকানো খেতে আসেন। বিদেশি পর্যটকরাও শুধু আমাদের ক্যাফে দেখতে আসেন। বিদেশি পর্যটকদের কাছেও লাসার এই ক্যাফে সংস্কৃতি হয়ে উঠেছে আলাদা অভিজ্ঞতা। অনেকেই বলছেন ইউরোপ বা পশ্চিমা শহরের ক্যাফের তুলনায় এখানে ঐতিহ্য আর আধুনিকতার মিশ্রণ ভিন্ন ধরনের অনুভূতি তৈরি করে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশে দেশে ত্যাগের মহিমায় পবিত্র ঈদ উল আজহা উদযাপন। কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জামাতে মুসল্লির ঢল, অস্ট্রেলিয়ায় প্রবাসীদের আনন্দ ভাগাভাগি। ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ ইস্যুতে আইন না মানলে ওমানেও আক্রমণের হুঁশিয়ারি ট্রাম্পের, পাল্টা মার্কিন ঘাঁটিতে আঘাতের দাবি তেহরানের। এবং লেবাননের দক্ষিণাঞ্চলকে যুদ্ধক্ষেত্র ঘোষণা ইসরায়েলের, টায়ার শহরে ব্যাপক হামলা, গাজায় হামাসের কমান্ডার সহ নিহত ৭, ট্রাম্পের বোর্ড অফিসে অনুদান দেয়নি কেউ। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল ৫টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।